সাইম হতভম্ব দৃষ্টিতে চেয়ে আছে ইহানের দিকে। ইহান বলতে থাকে, আমি যদি টের পাই এসবের পিছনে তোমার হাত আছে তাহলে। আরে আমার ছেলে বয়ে গিয়েছে তোমার ওই হাফ লেডিস বোনকে ভাগিয়ে নিতে। দেখো নতুন কারো সাথে ভেগেছে। তোমাদের বাড়ির ছোট মেয়েটা তো 20 বছরে ইস্ত্রে পাকা ভেগে ঠেগে এক শেষ করেছে। সাইম সাগরের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, স্টপ পাপা। তারপর ইহানের দিকে ফিরে বলে, সেই দিনের পর থেকে ইসির সাথে ডোন্ট কল হার ইসি। শাসায় ইহান। সাইম বলতে থাকে, সেদিন পর থেকে ইনশার সাথে কোনো যোগাযোগ হয়নি, করিনি। ইউ ক্যান চেক, ইউ ক্যান ফাইল অ্যান্ড কেস, দেন পুলিশ তদন্ত করুন। আমার ওকে ম্যানিপুলেট করার ইচ্ছে নেই, সেটা তো 6 বছর ধরে করেছিস। সাইমের কলার চেপে ধরল ইহান। আপনি তুই তোকারি করবেন না, যান থানায়। ইহানের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিতে নিতে বলে সাইম, বাপ ছেলের দিকে তীব্র ক্ষোভ নিয়ে। আরও এক পলক তাকে ইহান হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় ভূয়া ম্যানশন থেকে। গাড়ি স্টার্ট করি দেদাস্ত্রের গতি বাড়িয়ে ছুটতে থাকে শান্তিনীরের উদ্দেশ্যে। মুইন তাকিয়ে আছে হতবাক দৃষ্টি মেলে। থানায় খিটখিটে অফিসারটি কপালে ঘাম ফুটে উঠল। তার হতবিহম্ব দৃষ্টির দিকে সরাসরি তাকালো না কেউ। মুইন এক পলক সবার দিকে তাকায়, এক পলক হাতে ফোনটার দিকে। মনে পড়ে আজ সারাদিন অসংখ্য বার্তা সে ইনশিয়াকে পাঠিয়েছে, অথচ সেখানে পৌঁছায়নি। আলো কাছে মুইনের দিকে না তাকিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আমাদের ক্ষমা করো বাবা, তোমার সময় সম্মান নষ্ট করার ইচ্ছে আমাদের ছিল না, ক্ষমা করো। মুইন শান্ত ভঙ্গিতে এগিয়ে গেল। আন্টি স্টপ, আগে আপনি আর শামিন বাবা ঠিক হন। কথাগুলো বলে একটা ডিবানে হাত মুষ্টিবদ্ধ করে বসে পড়ল মুইন। এলোমেলো দৃষ্টি মেলে তাকায় সে। অস্থিরতা পা মাথা তাকে কবজা করছে। সে ফোনটা বের করে আবার পকেটে ঢুকিয়ে নেয়, ফোনটা বের করে আবার রেখে দেয়। তার খুব বেশি সময় লাগলো না ইনশাকে ট্রেস করতে। তবে কেউ যদি নিজে থেকে হারায় তাকে খুঁজে পেয়ে কী লাভ? নিজের অনুভূতিকে অপমান করার জন্য তাকে খুঁজে লাভ নেই। মুইন অসম্মানিত হতে চায় না। রাত 11টা নাগাদ ইহান বাড়িতে ফিরল দলের কিছু ঘনিষ্ঠ ছেলে নিয়ে। শহরে চিরুনি তল্লাশি চালিয়ে এখন শুধু আইনগতভাবে একটা পদক্ষেপ নিতে হবে। বাড়ির বড়দের থেকে তার অনুমতি চাই। বাড়িতে যখন ঢুকলো তখন মইনকে দেখে তার চক্ষু চড়ক গাছ। বাড়ির সবার প্রতি তার ক্ষোভ জন্মালো। ঋতুকে একপাশে টেনে নিয়ে বলো, সবাই বুড়ো হচ্ছ আর আক্কেল বুদ্ধি সব চলে যাচ্ছে। ওকে কেন জানাতে গেলে এক্ষুনি? সময় তো চলে যাচ্ছে না, ও নিজেই চলে এসেছে রে। আমরা কি করে লুকাই? ভাই আর ভাবি ঠিক নেই, দেখছিস না? শামিন এখন পর্যন্ত একটা কথাও বলেনি। সে ইহানের দিকে তাকায়। অমন অসুস্থ মানুষটাকে দেখে ইহানের বুক কাঁপে। কণ্ঠের নমনীয়তা নিয়ে বলে, বড় বাবা, ইসিকে পেয়ে যাব আমরা। হয়তো ও ক্যামেরা নিয়ে বেরিয়েছে মন ভালো করতে। এই বুঝ কে নেবে? আলো তখন কন্যাশোকে উন্মাদ প্রায়। বুক চাপড়ে চেয়েছে ইহানকে বলে, আমাদের একটু রহম করলো না তোর বোন ইহান? একটুও না। আর ওই ছেলেটা মাঝখানে ওকে টেনে ওকে ঠকালো। আমার না হয় ব্যর্থ বাবা মা আমাদের থেকে শোধ নিল। ওই ছেলেটা কি করেছে? আন্টি আপনি থামুন, প্লিজ থামুন। উঠে দাঁড়ায় মুইন। বাড়ির প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে আলোর দিকে তাকায়। শান্ত ভঙ্গিতে বলে, ইসি খোঁজ এনে দিলে শান্ত হবেন? আলো কিছু বলে না, স্বামীনও না। মুইন তখন মিনিটখানেক চিন্তা করে সিদ্ধান্তটা নিল। তারপর ফোন বের করে সে। ইহান তাকিয়ে আছে মুইনের হাতের দিকে। বাড়ির প্রত্যেকেই চুপচাপ, শান্ত পরিবেশ। আজানে দস্যি ছেলে দুটো চুপচাপ। নিস্তব্ধতা কাটিয়ে হঠাৎ একটা ক্ষীণ আওয়াজ তাদের প্রত্যেকের কানে যায়। ওপর থেকে কেউ ডাকছে, কেমন একটা বেড়াল ছানার মতো আওয়াজ। হতে পারে ইনশার বেড়াল, তবে না, ওটা ইনশার বেড়াল ছানার ডাক না, ওটা ইনশার নিজেরই। দোতলা থেকে দুলতে দুলতে সিঁড়ি ভাঙছিল মেয়েটা। ভীষণ বিধ্বস্ত লাগছে তাকে। একটা ট্রাউজার আর গায়ে একটা রংচাটা ওভারসাইজ টি শার্ট। চুলগুলো খোলা, তবে উস্কো খুস্কো। হাই তুলতে তুলতে ক্ষীণ ঘুম ঘুম কণ্ঠে আবারও ডাকে,
মাম্মা। সবাই তাকিয়ে আছে বিমূঢ় হয়ে সিঁড়ির দিকে। অফিসার মুইন ফরাজি আপাদমস্তক তার বধূকে অবলোকন করে বোকা বোকা হেসে ধপ করে বসে পড়ে ডিভানে নির্বাক্সে। ইনসা আরও নিচে নামতে লাগলো। হাই তুলতে তুলতে বলতে লাগলো, মাম্মা হো কফি। ওরা সবাই এ জগতে নেই। স্বামীর বুকে হাত চেপে ধরে মেয়ের দিকে তাকিয়ে আছে। ইনসার চোখ ডলতে ডলতে নিচতলায় নেমে সবাইকে দেখে ভুরু কুঁচকে ফেলে। মইনকে দেখে সে বিব্রত হয়। বাড়ির প্রত্যেকের দিকে তাকিয়ে সে ধীর স্থির জিজ্ঞেস করে, হোয়াট, কি হয়েছে? ওরা কেউ ইনসার কথায় জবাব না দিয়ে একযোগে হেসকে ওঠে। তুই কই ছিলি? শুধুমাত্র স্বামীর আর মইন চুপ করে আছে। পুরো ঘটনা মইনের ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু পরিবেশটা হাসির নয়। সে দাঁতে দাঁত চেপে হাঁস আটকে মেঝের দিকে তাকিয়ে আছে। ইলহাম চেঁচে ওঠে, বাড়ির মহিলাদের ওপর বুদ্ধি ভ্রষ্ট হয়েছে সবার সাধারণ বুদ্ধিটুকু শেষ। ননসেন্স, ননসেন্স, ননসেন্স। ইলহাম গণহারে সবাইকে বলো কথাগুলো। তার খেয়াল নেই বাড়ির হবু জামাই তার সামনে বসে আছে। মইন মাথা নিচু করে বসেছিল। এর মাঝে এক পলক ইনসাকে দেখে আবারও চোখ নামিয়ে নেয় সে। আলো খ্যাপাটে দৃষ্টি দিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়েছিল। উঠে দাঁড়ায় সে। ইনসা বলে, কি হচ্ছে মাম্মা? তুমি কোথায় ছিলে? ঠান্ডা স্বরে আলো। ঘুমাচ্ছিলাম, হাই তুলতে তুলতে জবাব দেয় ইনসিরাহ। কোথায় ঘুমাচ্ছিলে? ইরফানের ব্যালকনির দোলনাতে। তোর ফোন কই? ইনসা ভাবুক হয়ে বলল, বিড়বিড় করল, আমার ফোন, আমার ফোন, আমার ফোন। জানি না তো আম্মা, কোথায় রেখেছি মনে পড়ছে না। আলো আর এক সেকেন্ড থামতে পারল না। গিয়ে মেয়ের চুল টেনে ধরে চেঁচাতে লাগলো, তুই শুধরাবি না তুই। কোনো জন্মে তোর আক্কেল হবে না। বাড়ির সকলে হতবাক। মুইম এহেন দৃশ্য দেখে তড়াক করে লাফে উঠে দাঁড়ায়। ইনসাও ভীষণ ঘাবড়েছে। মাম্মার হাত থেকে নিজের চুল ছাড়িয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে ঠিক মইনের পিছনে গিয়ে দাঁড়ায়। তারপর কল্লা বের করে উকিতে ভীত চোখে মাম্মামকে দেখে আর চেঁচিয়ে বলে, আমি করেছিটা কি একটু কেউ বলবে? কেউ জবাব দেয় না। আলো তেড়ে যায়। মইনের মা মেয়ের মাঝে দাঁড়িয়ে আছে। আলো বলতে থাকে, তুই জানিস না আমাদের সবার অবস্থা কি বর্তমানে? একটুও দয়া হয় না তোর? একটুও না। ইনসা আগামাথা কিছুই বুঝতে পারছে না। মইন মা মেয়ের মাঝে দাঁড়িয়ে আলোকে বলে, আন্টি শান্ত হন, এখন তো উত্তেজিত হবার কিছু নেই। আলো কেঁদে ফেলল, বাবা তুমি এই মেয়েকে বিয়ে করবে না। তোমার জীবন নষ্ট করবে এই মেয়ে, এই ননসেন্স মেয়ে। মইন মাথা নিচু করে মুচকি হাসে আলোর কথায়। ইনসা অভিমানী হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে অপমান করছে তাকে। ভীষণ রাগ জমছে ইনসারও। চেঁচিয়ে বলে, এখন আমি ঘুমাতে যাব, ওয়াশরুমে যাব, সব বলে যেতে হবে। একে তো মেহমান আসছে যাচ্ছে, একটু স্পেস পাচ্ছি না আমি। ফালতু সামাজিকতা চালিয়ে যেতে হচ্ছে। গত এক সপ্তাহ ধরে আমি ঘুমাতে পারছি না। আমার কতটা দুর্বল লাগছে বোঝো? তাই ডক্টরের প্রেসক্রাইব করা স্লিম পিলস দুটো খেয়ে ইরফানের ঘরে বারান্দায় গিয়ে ঘুমাই। কারণ তোমাদের ঢাকঢোলের শব্দ তো ঘুম হারাম। এটা আমার অন্যায়। মানে আমি এখন নিজে নিঃশ্বাস নিলেও স্বার্থপরতা হয়ে যাবে। আমার উদ্ধৃত হয়ে যায়। মইন গম্ভীর গলা ইনসার কথা জবাবে বলল, এমনটা নয় ইনসা, আন্টি সেটা বোঝাতে চায়নি। তবে তোমার তো ইনফর্ম করে যাওয়া উচিত ছিল। আন্টি চিন্তিত থাকে। আলো তেড়ে যায় মেয়ের দিকে। তুই আমার কাছে আয়, তোকে আমি আজ। আলো থাবা মেরে মেয়ের হাত ধরলে। ইনসাও ছাড়িয়ে নিয়ে পালাতে চায়, পা পিছলে পড়ে যেতে নেয়। মইন শক্ত হাতে ইনসাকে আলগে ধরে। কেঁপে ওঠে ইনসাও। চোখাচোখি হলো দুজনের। বাড়ির সবাই চোখ নামিয়ে নেয়। বাচ্চাগুলো চোখ বড় বড় করে দেখছে দৃশ্যটা। ইনেয়া মিটিমিটি হাসছে। ইনসা এক ঝাটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে স্বামীনের দিকে তাকায়। স্বামীন মেঝে দেখে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ইনসা ঘুরে ইহানের দিকে তাকায়, চেঁচিয়ে বলে, কি ভেবেছিলে আমি পালিয়ে গিয়েছি? দাদান আর সবার কথা বাদ দিলাম, তুমি এটা ভেবেছ তাই না?
বলো তুমি এটা ভেবেছ? আর শোয়ার দাদান আমি তবে বাড়ি ছেড়ে চলে যাব। ইহান থতমত খেয়ে যায়। মনে পড়ে যায় ভূয়া ম্যানশনে গিয়ে সে কি কাণ্ডটা না করেছে। বোনকে মিথ্যা বলে ইহান। না এসে আমি এমনটা ভাবিনি, আমি তো সবাইকে বোঝাচ্ছিলাম কোনো কাজে বেরোতে পারিস। ইনশা মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। অভিমানী গলায় বলে, আমি কার সাথে ভাগবো মাম্মা? কার সাথে মানে? এসব কথা তোমাদের ভাবা আগে একবারও মাথায় এলো না? আমি কেমন? আমার এথিকস কি? বাড়ির সবাই খানিকটা লজ্জিত। ইহান প্রচণ্ড বিরক্ত হয়ে তার মা চাচিদের চেঁচিয়ে বলে, আচ্ছা আর একটু ভালো করে তো খুঁজে দেখতে পারতে তোমরা। পারতে না? ইরফানের ঘর দেখেছ? ও বারান্দায় দেখতে পারলে না? আচ্ছা এবার সত্যি সত্যি দেখছি সবাইকে পাগল গারোতে যেতে হবে, ইনক্লুডিং মি। কজ তোমাদের এইসব কাহিনী দেখতে দেখতে আমি আধা পাগল হয়ে গিয়েছি অলরেডি। বড় মা চোখ মুছছে। ইনশা ভীষণ অপমানিত হয়েছে আজ সে। মঈন একবার বিপদে পড়ে গিয়েছে। এক পলক ইনশাকে দেখে আর এক পলক আলোকে। এই পরিস্থিতিতে সে কী করবে বুঝতে পারছে না। তবে এটা বুঝতে পারল তার শ্বশুরবাড়ির সব লোক ভীষণ অদ্ভুত, তার ধারণা থেকেও অদ্ভুত। ইনশা থেকে বাকিদের মঈনের কাছে বেশি অদ্ভুত মনে হচ্ছে এই পরিস্থিতিতে। আলো ঘুরে নির্লিপ্ত হয়ে বসে থাকা স্বামীনের দিকে তাকায়। তারপর একটা লম্বা শ্বাস ফেলে ইহানকে বলে, পাগলের গারদে যাবে? আর কে যাবে না সে পরে দেখা যাবে, তুই আগে কাজিয়ে আন, ওদের বিয়ে পড়ানো হবে। কথাটা আলো বলেছে খুব শান্ত স্বরে। শুনে হতকম্ব সবাই। ইহান হাঁ করে তাকিয়ে আছে বড় মায়ের দিকে। মঈন তার থেকে বড় হাঁ করে তাকিয়ে আছে হবু শাশুড়ির দিকে। ইনশা বিমূর্যে থেকে অস্ফুট মাকে বলে ওঠে, হোয়াট? ইনশার কথা জবাব না দিয়ে আলো ইহানের দিকে তাকিয়ে বলে, আমি এত টেনশন নিয়ে থাকতে পারবো না। 10 দিনের অপেক্ষার কথা পড়ি, ওদের আজ আকত হবে। আজ রাতে তুই কাজী ডাক। মঈন বোকার মতো এবার ইনশা দেখে একবার আলোকে, বলে, আন্টি কাম ডাউন। বাবা বিয়েটা করে রাখো, বউ 10 দিন পর ধুমধাম করে উঠিয়ে নিয়ে যাবে। ইনশা চেঁচালো, নেবার পাগল হয়েছ? আমি আমার ভাইকে ছাড়া বিয়ে করব না। বাড়াবাড়ি থামাও আম্মা। মেন প্রোগ্রামের সময় ইরফান থাকবে, তুমি একটা কথা বলবে না। তেজ নিয়ে ইনশাকে চুপ করিয়ে দেয় আলো। এতক্ষণে স্বামীর মুখ খোলে ধীর স্থির, বলে, আসিয়া বাড়াবাড়ি করা দরকার নেই, যাও গিয়ে রেস্ট নাও, তোমরা সবাই যে যার ঘরে যাও। আলো তার বাড়াবাড়ি থামায় না। তরুণী বয়সে জেদটা মাথায় চেপেছে, ভীষণ অধৈর্য হয়ে পড়েছে সে। ইরফানকে বলে, বললাম না কাজিয়ান, বিয়ে পড়ানো হবে ওদের। এই ইনু তোর বরকে ফোন করে ডাক। ঋতু শান্ত হাইকে কল লাগাও। মেজো ভাইয়া রিহাব সেন্টারে যোগাযোগ করো, সবাই উপস্থিত থাকবে এই বিয়েতে। ইহান বাঁখারা হয়ে দাঁড়িয়ে আছে, মঈনকে কিছু বলতে পারছে না। আলো ইহানের ওপর আবারও চেঁচিয়ে উঠল, একটা কাজে ধরে আন ইহান। আমাকে দিয়ে এত কথা বলাস না। ইনশা বাড়ির সবাই দিকে তাকাচ্ছে। পাপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে হেঁটে মেজো বাবার কাছে যায়। হতাশ হয়ে বলে, তোমরা এমন পাগলামি মেনে নেও? মেজো বাবা সব কি? আমি কি মানুষ না? কি হচ্ছে আমার সাথে? তারপরে ঘুরে মহিনকে দেখে কাট বলে, আপনি কি এমন বাড়াবাড়ি সমর্থন করছেন? মঈন তার হাসি চেপে রেখে মুখটাকে গম্ভীর করে, দুপাশে মাথা নেড়ে ইনশাকে বলে, না। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, আন্টি বিয়ে 10 দিন পরই হবে। না, বিয়ে আজই হবে, এক্ষুনি হবে। এই মেয়ের নামের অর্থ স্বস্তি, তবে ও কখনো আমাদের স্বস্তি দেবে না বাবা। আমি জানি ও সব ইচ্ছে করে। ও ভাবে ওকে আমরা কেউ বুঝি না, তাই এমন করে। তুমি রাজি হও, আমার অনুরোধ রাখো। মঈন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইনশার মুখটা দেখে, যে ভেজা চোখে বসে আছে একটা সোফাতে। হঠাৎ করে কেমন নির্লিপ্ত লাগছে এই অদ্ভুত পরিস্থিতিতে। মঈনকে হঠাৎ ইচ্ছে হলো আলোর বাড়াবাড়িকে লাই দেওয়ার। এই ইচ্ছেটা কেন হলো মঈনের জানে না, তবে নিজেকে সামলে নিয়ে গম্ভীর হয়ে বলে, ক্ষমা করবেন আন্টি, তবে ইনশা মতামতটু খুবই ইম্পর্টেন্ট আমার কাছে।
ইসমাম আলোর ওপর ক্ষেপে যায়। ইলহাম বলে, ভাবি তুমি তো বাড়াবাড়ি করে করে জীবন পার করে দিলে। বলেছিলাম এই বয়সে একটু ক্ষান্ত হও। মেয়েটা কাছে দেখছো? ইসমাম বলে, ওসব ইচ্ছে করে করে না। এভাবে কথা শোনালে আলো থামে না। সে স্বামীর দিকে তাকায়, তারপর জেদ দেখিয়ে কিছু বলতে যাবে। মঈন বলে, আর কোনো কথা না আন্টি, শান্ত হন। বিয়েটা 10 দিন পরেই হোক। না, বিয়ে আজই হবে, আমার আপত্তি নেই। ইনসা নিচু গলায় তবে ধীরভাবে বলল কথাটা। মঈন বেশ অবাক হলো। বাড়ির প্রত্যেকটা প্রাণী চোখ বড় বড় করে ইনসাকে দেখল। স্বামীনও মেয়ের দিকে তাকালো। আলো অবাক হলো না। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে। ইহান বলো, ইসি বড় মাকে বোঝাচ্ছি। মঈন বলো, তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করার প্রয়োজন নেই, রিল্যাক্স, আন্টিকে বোঝাচ্ছি। আলো বলে, ইহান কাজী ডাক। শুনলি, ওর অসুবিধে নেই। ইনসা চোখ তুলে ইহানের দিকে তাকিয়ে বলো, হ্যাঁ দাদান, আমার কোনো কিছুতে আর কোনো অসুবিধা নেই, তুমি কাজে নিয়ে এসো। কাজী আফতাবউদ্দিন ভীত চোখে ইহানের দিকে তাকিয়ে আছে। এই বাড়ির লোকগুলো তার পিছু ছাড়ছে না কেন? কি চায় তার থেকে? তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা তো নেই। সে তার ফ্ল্যাটের দরজা মেলে দাঁড়িয়ে আছে। এত রাতে সিটি, সব কাজী অফিস বন্ধ। শহরে এত কাজী অফিস রেখে ইহান কি মনে করে আফতাবউদ্দিনকে বাড়ি থেকে নিয়ে যেতে এসেছে? ইহান ফ্ল্যাটের দরজার বাইরে দাঁড়িয়ে আছে টান টান হয়ে। আফতাবউদ্দিন লুঙ্গি আর ফতুয়া পরে আছে। সে ফ্ল্যাটের দরজা থেকে সরে না। ভীত কণ্ঠে ইহানকে বলে, আমি তোমাদের বাড়ি কোনো বিয়ে পড়াবো না নানু ভাই, ক্ষমা করো। কেন, কি সমস্যা? অবাক হয়ে জানতে চায় ইহান। কাজী মনে পড়ে যায় ইরফান মির্জা নামে বদ্ধ উন্মাদ ছেলেটা হুমকি। এই কাজী হাজি পাজি, এরপর থেকে আমাদের বাড়ির সব বিয়ে আপনি পড়াবেন কাজীর বাচ্চা। আতঙ্কে ঢোক গেলে কাজী বলে, আচ্ছা তোমাকে তোমার ছোট ভাই পাঠিয়েছে আমাকে ধরে নিতে? ইহান চট করে বলে ফেলে, না, বড় মা পাঠিয়েছে আপনাকে ধরে নিতে। তারপর নিজেকে শুধরে নিয়ে বলল, আই মিন শামিনিয়াশা মির্জা স্ত্রী অনুরোধ করেছে আপনাকে। এটা ইমার্জেন্সি। কাজী হতবাক। এদের বাড়িতে এত ইমার্জেন্সি বিয়ে হয় কেন? শহরে আর কোনো বাড়িতে তো হয় না। ইহান কণ্ঠস্বর যথারীতি নরম রেখে বলে, তৈরি হয়ে নিন, শরিয়ত মোতাবেক বিয়ে পড়িয়ে চলে আসবেন। আপনার ফিস ব্যতীত আপনাকে যথাযোগ্য সালামি এবং আপ্যায়ন করা হবে। আপ্যায়ন? কাজী দ্বিতীয়বার চমকে ওঠে। প্রথমবার আপ্যায়ন করে তাকে টানতে টানতে এসপির অফিসে নিয়ে গিয়েছে এরা। দ্বিতীয়বার আপ্যায়ন করে ডায়াবেটিক্স থাকা সত্ত্বেও তাকে 4টা মিষ্টি ঠেসে ধরে খাওয়ানো হয়েছে। আফতাবউদ্দিন সেই আপ্যায়নের কথা মনে পড়ে যায়। তার চায় না আর আপ্যায়ন। সে বলে, আমি যাব না নানু ভাই, তোমাকে আমি ভোট দেব, তবে তোমাদের বাড়ি বিয়ে পড়াবো না। যাও। দাদু, সমস্যাটা কোথায় বলবেন? সমস্যা? আমার পেট খারাপ, ওষুধ দিয়ে দেব, চলুন। আফতাবউদ্দিন মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে। ইহানের ধৈর্যচ্যুত হয়। একদিকে বড় মা, একদিকে এই কাজীরা। ইহান কিছুক্ষণ চিন্তা করে বড় মাকে ফোন ধরিয়ে দিল। আলো কাজী আফতাবউদ্দিনকে অনেক করে অনুরোধ করার পরে সে পাঞ্জাবি পায়জামা পরে রেজিস্টার খাতা নিয়ে গায়ে আতর মেখে তৈরি হলো মির্জা বাড়ি আরেকটা অদ্ভুত বিয়ে পড়াতে। তখন রাত 12:30। শান্তিনীরে খুব ভয়ে ভয়ে ঢুকলো আফতাবউদ্দিন। ওদের কাহিনীটা সে ধরতে পারছে না। লিভিং রুমে যখন তাদের বসানো হলো সে তখনও ঘাবড়ে ছিল। ওদের দিকে প্রীতম এসে উপস্থিত। সেহা শান্ত লাইনে ছিল। ইরফানকেও পাওয়া গেল অবশেষে। এক কোণে চুপচাপ বসে আছে ইনশিয়াও। তার গায়ে আঘাতের জন্য কেনা কমলা রঙের বেনারসিটা পরি সুন্দর করে পরিয়ে দিয়েছে। মঈন নিজে নেভি শার্ট আর জিন্স ছিল। দুজনকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে। ইনা এসে বারবার ইনসার মাথা
ঘোমটাটা তুলে দিচ্ছে। ঘোমটাটা পিছনে বারবার পড়ে যাচ্ছে। ইনায়া তবু আসছে, ঘোমটাটা টেনে দিচ্ছে। এক পর্যায়ে ঈশা বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে, এটা পেরেক মেরে আটকে দে আহাম্মক। আর ভালো লাগছে না, তার কিচ্ছু ভালো লাগছে না। কবুল বলে সে সবাইকে শান্তি দেবে, ততক্ষণ পর্যন্ত তার শান্তি হচ্ছে না। মঈন তার বধূ মেজাজ দেখে একা একা হাসছে, তবে তার মুখভঙ্গি গম্ভীর। কাজী ঈশা মলিন মুখ দেখে যত না অবাক হলো, তার চাইতে বেশি অবাক হলো বর হিসাবে এসপিকে দেখে। না মানে মেয়ে তুলে এনে বিয়ে করা তো ওদের পারিবারিক ঐতিহ্য, তবে এসপিকে ছাড়ল না এরা, ধরে বেঁধে বিয়ে করাচ্ছে। কাজী চূড়ান্ত হতবাক, বিড়বিড় করে, ইয়া মাবুদ। ইসমা মির্জাকে বলে, মেয়েকে কি জোরপূর্বক বিবাহ দিচ্ছেন? পাত্রর মত আছে? দুজনের বিয়ে ঠিক হয়েছিল, 10 দিন পরে হবার কথা ছিল। আজ হুট করে বিয়েটা দিতে হচ্ছে প্রয়োজনে। কাজী আবারও বিড়বিড় করে, ইয়া মাবুদ। তাকে নাস্তা পানি দেয় মারিয়া আর সোফিয়া। সে নাস্তা পানি ছোঁয় না, একবার চুপচাপ বসে থাকে। ঈশা মির্জা আর ইলহাম মির্জাকে দেখে নিচু গলায় কাজী কৌতূহলবশত বলে ওঠে, আপনাদের বাড়ি এভাবে হুটহাট বিয়ে হয়? মানে ছেলেমেয়েরা হুটহাট করে বিয়ে করে অনুষ্ঠানের টাকা বাঁচিয়ে দেয়? ওই টাকা দিয়ে আপনারা কি করেন? স্বামী চুপচাপ দেখছে কাজীকে, কিছু বলল না। মুরব্বিকে ইলহাম কৌতূহল করে বলে, ওই টাকা বিজনেস লাগাই, এজন্য বিজনেস বড় আমাদের। আলো আসলো, তাকে ভীষণ খুশি লাগছে। এই দশকের সব থেকে বাড়াবাড়ি রকমের বাড়াবাড়ি, মানে দুজনে বাগদত্তা অযথা অকারণে চেপে ধরে বিয়ে করিয়ে দেওয়ার মতো বাড়াবাড়ি করতে পেরে অদ্রিতা আলো বাড়াবাড়ি রকম আনন্দিত। কাজীকে এসে অনুরোধ করে বিয়ে পড়াতে। কাজী উঠে বরকনের সামনে গিয়ে বসে। ঈশা মাথা নুয়ে রেখেছে, মঈন নিচের দিকে তাকিয়ে আছে। বন্ধু বান্ধবদের কনফারেন্সে রেখে ইমার্জেন্সি বিয়েটা সারছে। কাজীর বিয়ে পড়ানো শুরু করে। বাড়ির প্রত্যেকটা সদস্য উপস্থিত, যারা নেই তারাও দূরে থেকে দেখছে মন ভরে। কমলা শাড়িতে একজন দায়িত্ববান সুদর্শন পুলিশ অফিসারের পাশে বসে থাকা কমলা টুকটুকে বউটাকে দেখছে। কাজী যখন ঈশাকে বললেন, মরহুম মাহতাব ফরাজির পুত্র মোহাম্মদ মঈন ফরাজি 6 লক্ষ টাকা মোহরানা ধার্য করে তোমাকে বিবাহ করতে ইচ্ছুক, তুমি কি রাজি? রাজি থাকলে কবুল বলো। ঈশা 1 সেকেন্ডও সময় নিল না কবুল বলতে। জীবনের চরম হতাশা মেখে কণ্ঠে সে বলল, কবুল কবুল কবুল। রোবটিক ভঙ্গিতে কবুল বলো ঈশা। মঈন বধূ থেকে তার তেসরা নজর সরিয়ে কাজীর নির্দেশে নিজে কবুল বলল। তৎক্ষণাৎ একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে সবাই তাতে দুজনকে দেখতে লাগলো। স্বামী তাকিয়ে আছে মেয়ে জামাইয়ের দিকে, চোখ তার আরাম পেল। হঠাৎ বুক থেকে চাপা একটা যন্ত্রণা হঠাৎ গায়েব হলো। মনে হলো আলো একটা সোফাতে বসে পড়ল। ঝামেলা হোক আর যাই হোক, মানতেই হবে, সবাই সন্তুষ্ট এতে। খারাপ লাগার কিছু নেই তাদের। মুগ্ধ হয়ে দেখছিল ওদের দুজনকে। দুজন চুপচাপ পাশাপাশি বসে আছে। একজন বসে আছে অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি একরাশ বিরক্ত অনীহা, তার পাশে মানুষটার প্রতি শূন্য অনুভূতি নিয়ে। আরেকজন বসে আছে একটা সুন্দর পরিবার, ভীষণ রকমের আদরি পরিবারের স্বপ্ন নিয়ে, যা তা কখনো ছিলই না। ডেস্টিনি দুজনকে এ পর্যায়ে নিয়ে এসেছে, তবে এদের সংসার জীবনে কেমন হবে সেটা ওই উপরে মানুষ ডেস্টিনি যিনি নির্ধারণ করে তিনি জানেন। আপনারা সবাই দোয়া করবেন নব দম্পতির জন্য। কাজী বিয়েটা পড়িয়ে ব্যতিব্যস্ত হয়ে চলে যাওয়ার পর সকলে চুপচাপ। স্বামী শুধু মেয়ে জামাইকে চেয়ে চেয়ে দেখছে। আলো তাই। ঈশা এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে মাথা তুলে তাকায়, সরাসরি তাকায় তার পাপার দিকে। বাপ বেটিতে চোখাচোখি হয়। স্বামীর চোখ নামিয়ে নেয়। ঈশা উঠে দাঁড়িয়ে সোজা হেঁটে তার পাপার কাছে আসে, এসে একেবারে স্বামীর পায়ের কাছে বসে মেঝেতে। স্বামী চমকে ওঠে,
পা সরিয়ে নেওয়ার আগে ইসি বাবার পা দুহাত জড়িয়ে ধরল। সবাই এক দৃষ্টিতে দেখছিল ওদেরকে। ইসি পাপার পা জড়িয়ে ধরে পাপার দিকে তাকায়, কান্না ভেজা কণ্ঠে পাপাকে বলতে থাকে, আমি তোমাকে সেই দিন পর থেকে ফেস করতে পারিনি পাপা। সামান্য একটু ক্ষমা চাওয়া, সেটাও চাইতে পারিনি, কারণ আমি তো ওই কথাটা বলে তোমার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে তোমায় ভাঙিয়েছি। আমি চেয়েছি সেই দিন তোমার মন প্রশান্তি করা একটা কাজ করব। সেই দিন তোমার কাছে খুব করে মাপ চাইব। বাবা, আমি তোমাকে আর মাম্মাকে নিয়ে ওভাবে বলতে চাইনি। না, আমি এমন ধারণা পোষণ করি। ঝরঝর করে কেঁদে দিল ইনশিরাহ। শামিন মেয়ের দিকে তাকিয়ে দেখছে মেয়েকে। ইনশিরাহ নিজেকে সামলাতে পারছে না, বলতে লাগলো, পাপা, আমার ভুলটা বুঝি এতটাই ছিল যার কারণে তুমি শাস্তিও দিলে না, সরাসরি মুখ ফিরিয়ে নিলে। শামিন হঠাৎ তার সামনে পায়ের কাছে বসে থাকার জন্য একটা মেয়েকে আবিষ্কার করলো। ইনশা কাঁদতে কাঁদতে বলল, প্রজন্মগত সমস্যা আমার সাথে এই পরিবারে বরাবর ছিল পাপা। তোমরা ডানে যেতে বলে বাঁয়ে গিয়েছি, বাঁয়ে যেতে বলে ডানে গিয়েছি, তাই বলে আমি তোমাদের কারো সাথে এতটা মানসিক দূরত্ব বজায় রেখে চলিনি পাপা। আজ কেন আমার নিজেকে ব্যর্থ মনে হচ্ছে পাপা? আমি এতটাই ব্যর্থ? তুমি এই প্রশ্নের জবাব দেবে পাপা? আমি জবাব চাই। আমি আমার চরিত্র দোষগুণ বুঝতে অপারগত পাপা। আমার পাপা যদি বলে আমি ব্যর্থ, আমি মেনে নিব। ওখানে দাঁড়ানো প্রত্যেককে কেউ কোনো কথা বলছে না। মইন চুপচাপ সবাইকে দেখছে। পরিবার খুব জটিল, খুব জটিল এই পরিবার। শামিন চুপচাপ মেয়ের হাতটা মুঠোয় পুরে নিল, তবে কিছু বলল না। ইনশা কাঁদছে, শরীর ভেঙে কান্না আসছে। শামিনের নির্লিপ্ত তাকে আরও ভয়ানক কষ্ট দিচ্ছে। সে তার জবাবের অপেক্ষা না করে ছুটে দোতলায় চলে যায়। আলো শুধু চেয়ে চেয়ে দেখছে। হঠকারিতায় সে তার ভাঙা মেয়েটাকে আবার ভেঙেছে। বাড়ির সবাই তার দিকে তাকায়। আলো শান্ত হয়ে বসে আঁচল দিয়ে দু চোখ ঢেকে রাখে। প্রীতম চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। তার আর ইনু থেকে গল্প থেকে বড্ড জটিল এই গল্পটা। এখানে দুটো পক্ষকে ভীষণ বোঝে, তবুও জটিল হচ্ছে সব কিছু, ভীষণ জটিল। মইন চুপচাপ শামিনকে দেখে ইহানকে বলল, ডক্টর ডাকবো? শামিন হাত দিয়ে ইশারা করে মইনকে থামিয়ে দেয়। নিস্তব্ধতা ছেয়ে আছে গোটা বাড়িতে। ইসমাম গিয়ে পরি কানে কানে কিছু একটা বলল। পরি মাথা নেড়ে ওপরে চলে গেল। ইনশা তখন জানালার কাছে দাঁড়িয়ে চাঁদ দেখছে। এখন ভীষণ শান্ত স্নিগ্ধ দেখাচ্ছে নববধূকে। গায়ের শাড়িটা প্রচণ্ড বিরক্ত করছে তাকে। টেনে খুলতে ইচ্ছে করছে। ইনশা ঘাড় ঘুরে বিছানার দিকে তাকায়। এই বিছানা কি এখন সাজানো হবে? তার যে বিয়ে হয়েছে, আজ রাতে ওই লোকটা, তার সাথে ইনশাকে থাকতে হবে। নানা প্রশ্ন তার মাথায় আসছে। দু চোখের পানি গালে লেপ্টে আছে। একটা টিস্যু পেপার নিয়ে ইনশা দুগাল মুছে নেয়। ঠিক তখনই পরি ঘরে ঢুকে তাড়াহুড়া লাগিয়ে বলে, ইনশা, জামাইয়ের সাথে কিছুক্ষণ সময় কাটাও, গল্প করো। ইনশা নিচু স্বরে বলল, বেশ তো, বিয়ে তো হয়ে গিয়েছে, বেডরুমে পাঠিয়ে দাও, গল্প করি। পরি বলে, কিছুক্ষণ গল্প করে চলে যাবে জামাই, রাতে থাকবে না তো। বেডরুমে ঢুকবে না হয়তো, তুই পুল সাইডে যা। একটা লম্বা শ্বাস ফেলে ইনশা চুপচাপ কথা না বাড়িয়ে শাড়ি সামলে পুল সাইডে গেল। মইনকে তখন ইনায়া দোতলা লিভিং রুমের বারান্দা দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। বাড়ির বড়রা প্রত্যেকেই নিশ্চুপ হয়ে বসে আছে। গলা খাকারি দিয়ে ইসমিয়ার দৃষ্টি আকর্ষণ করলো মইন। ইনশা ঘুরে দাঁড়িয়ে মানুষটাকে দেখলো। মইন একটু হাসার চেষ্টা করলো, তবে খুব নার্ভাস লাগছে তার। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তার ধর্মপত্নী, তার 3 কবুল বলা বউ, কোনো পরনারী নয়, তার পরিবারেই মেয়েটা। এসব ভাবতে মইনের কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। ইনশা চুপ করে থাকে। মইন বলে, চলো বসি। ইনশা চুপচাপ বসলো। মইন তার থেকে কিছুটা দূরে বসে সরাসরি তাকালো ইনশার মুখের দিকে। কান্না মুছে খুব
দ্রুত স্বাভাবিক হয়ে মেয়েটাকে মঈন দেখছে শুধু। ধীরে ধীরে বলল, অবাক লাগছে আমি বিয়েটা এভাবে করলাম। রিগ্রেট ফিল হচ্ছে? হ্যাঁ হচ্ছে। বিয়ের শেরানিটার জন্য হচ্ছে। ইনসা মাথা নিচু করে ঠোঁটে কোণে অস্পষ্ট হাসি ফুটিয়ে তুলতে চায়। মঈন আর কি বলবে বুঝতে পারছে না। এই মেয়েটা নিজ থেকে কথা বাড়ায় না। এই অ্যারেঞ্জ ম্যারেজ মঈনকে খুব খাটাতে হবে। মঈন বুঝতে পারল। মঈন বলল, অনুষ্ঠানের আগে আমি আর কখনো হয়তো এই বাড়িতে আসবো না। তোমার সাথে সামনাসামনি দেখা হবে না ইনসা। 9 দিনে আমি তোমার জন্য একটা প্রি ওয়েডিং গিফট নিয়ে এসেছিলাম আজ। আমার হবুকে দেব বলে কিনেছি ওটা। তবে এখন তো তুমি আমার বউ। এটা কি আমি আজ আমার নববধূকে দেওয়ার প্রথম গিফট হিসাবে চালিয়ে দিতে পারি? ইনসা চোখ তুলে তাকালো। মঈন তার পকেট থেকে ধীরে ধীরে একটা ছোট্ট বক্স বের করলো। বক্সটা ইনসার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার। ইনসা হাত বাড়িয়ে ছোট বক্সটা নিল। বক্সে কী তা সে দেখল না। ইনসা নিচু স্বরে জানতে চাইল, আমারও কি আপনাকে কিছু দেওয়া উচিত? একটা সরল প্রশ্ন, যেটাই মেয়েটার চরিত্রের সাথে বেমানান। মঈন কি মনে করে হেসে ফেলে। ইনসা তাকে দেখে মঈনের হাসি। মঈন বলে, তোমার মন বলবে উচিত না বলবে উচিত নয়। ইনসা বলো, দুঃখিত আমি এখন কিছু দিতে পারছি না। গিফটটা খুলে দেখবে না? ও হ্যাঁ। ইনসা বক্সটা খুলে দেখলো একটা ছোট্ট লকেট। মঈন বলো, তুমি অলংকার খুব একটা পরো না। এটা যখন পরবে একেবারে ইচ্ছে হলে তবে পরবে। কেমন ইচ্ছে জানো? যখন মনে হবে ওই লকেটটা না পরলে নয়। পৃথিবীতে ওই লকেটটার মতো সুন্দর কোনো অলংকার নেই। ইনসা লকেটটা মুঠোতে পুরে বসে আছে। মঈন ধীরে ধীরে আজকের প্রসঙ্গ টেনে আনে। এই ব্যাপারে ইনসার সাথে একটু কথা না বলা পর্যন্ত মঈনের স্বস্তি হচ্ছে না। বলো, আন্টি তোমাকে ছোট করে কিছু বলেনি? ইনসাও কি হয় জানো তো, কখনো কখনো পৃথিবীতে অনুভূতি প্রকাশের ধরন উল্টো হয়ে যায়। এটা মানব চরিত্রের খুব সাধারণ একটা বৈশিষ্ট্য। তুমি পালিয়ে যেতে পারো, এটা যদি আন্টি ভেবেও থাকে, সেটা পিছনে তোমাকে নিচু করার প্রাস নয়, বরং মা হিসেবে আন্টি তোমার বিপদ নিয়ে উৎকণ্ঠা বেশি ছিল। আর বিয়েটা আন্টি জেদ করে দিয়েছে, এটা ভেবে আন্টির ওপর তীব্র রাগ চেপে রাখলে ওই রাগটুকু আমি ডিজার্ভ করি। কারণ ওই মুহূর্তে সবার এত অবুঝ উৎকণ্ঠা টেনশন দেখে আমারও ইচ্ছে করছিল তোমাকে বিয়ে করে নিতে। শেষের কথাটা বলে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে মঈন। ইনসা চোখ বড় বড় করে তাকিয়ে আছে মঈনের দিকে। মঈন বলতে লাগলো, আমার কনফেস করা উচিত তাই বলে দিলাম, কিন্তু দেখো আমি এমন লোক নই। তবু ওই মুহূর্তে এই ইচ্ছেটা জেগেছিল। নিজের কাণ্ড জ্ঞানহীনতা থেকে আন্টির পাগলামিটাকে জাজ করার সুযোগ পাইনি। সব কিছু থেকে আপনি পজিটিভ কিছু পান? দুটোই পাই, তবে পজিটিভ জিনিসটাকে হাইলাইট করি আমি। ইনসা বলল, বাদ দিন, এসব আমাকে বোঝাতে হবে না। মাম্মার উপর আমার কখনোই রাগ আসে না। মাম্মা বাড়াবাড়ি করে, আমি বাড়াবাড়ি ফিরিয়ে দিই, শোধবোধ হয়ে যায়। মঈন চুপ করে আছে। ইনসা ধীরে ধীরে বলতে লাগলো, দৃপ্ত মরার পর মাম্মা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়। তৎকালীন সরকার পতন, তারপর একটা মিথ্যা মামলায় পাপার যাবজ্জীবন জেল হওয়া, পাপার পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়া, মাম্মা আমাকে নিয়ে শক্ত থাকা, পাপার স্ত্রী হিসেবে মাম্মা মাটি কামড়ে ধরে থাকা, 5 বছর পাপা জেল খাটার পর কেস রিওপেন হয়ে পাপার নির্দোষ প্রমাণ হয়, ফিরে এসে রাজনীতি থেকে একেবারে দূরে সরে যাওয়া পাপা, দিন দিন একজন সৎ জেদি রাজনৈতিক ব্যক্তিত্বে নিজের প্রিয় রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে একজন স্ত্রী সন্তানকে নিয়ে বাঁচা। মাম্মা দুনিয়াটাও পাপা আর আমি হয়ে যাই। মাম্মা বিরাট বড় একটা সোশ্যাল অর্গানাইজেশন থেকে মামা নিজেকে সরিয়ে নেয়। এসব যখন চোখের সামনে ভেসে ওঠে তখন তাদের উপর আমার কোনো রাগ থাকে না।
আর এই এত কিছুর মাঝেও আমার এই পরিবারটা আমার তিনজনকে আলগে রাখে, তাই তাদেরও ছোটোখাটো ভুল আমাদেরকে দীর্ঘ সময় কষ্ট দেয় না। আমি ঠিক আছি মইন। ইনসা কথাটি শেষ করে চুপ করে তার হাতের দিকে তাকিয়ে আছে। মইন ইনসাকে কিছুক্ষণ দেখে বলো, চলো ওঠা যাক, আমার যেতে হবে। ইনসা পাশাপাশি হাঁটছে দুজন। ইনসার ভীষণ অস্বস্তি হচ্ছিল। গায়ের শাড়িটাতে কোনো সেফটি পিন লাগিয়ে দেয়নি পরি। একটু পিছিল ধরনের হওয়াতে ইনসা মনে হচ্ছিল খসে পড়বে শাড়িটা। কুচিগুলো সামনের দিকে বেরিয়ে গিয়েছে কিছুটা। মইন বুঝতে পারছে ইনসা অসুবিধা হচ্ছে। সে কিছু বলতে যাবে আর অমনি ইনসা আঁচল সামলাতে গিয়ে বেখালি শাড়ি পেঁচে উষ্টা খেয়ে পড়ে যায়। মইন দ্রুত তার বলিষ্ঠ পেশিবহুল হাতে ইনসাকে সামলে নেয়। দু চোখ বন্ধ করে আছে ইনসাহ। মইন চোখ বড় বড় করে তাকে দেখছে। তার হাত ঠেকেছে ইনসার কোমরে, আঙ্গুল দিয়ে ছুঁয়ে ইনসার পেট। ইনসা এক ঝাটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ায়। ততক্ষণে বিপদ একটা ঘটেছে। ইনসার বেনারসির কুচিগুলো খুলে গিয়েছে পুরোটা। পায়ের কাছে গড়াগড়ি করছে শাড়ি, শুধুমাত্র আঁচলটুকুতে আবৃত সে। হতকম্ব, অপ্রস্তুত। মইন ঢোক গিলে নেয় বার কয়েক। ঘন্টা আকস্মিকতায় হতকম্ব। ইনসা হাঁসফাঁস করছে। কি থেকে কি হলো সে বুঝতে পারছে না। সে দাঁড়িয়ে আছে পাথরের মতো। মইন দ্রুত চোখ নামিয়ে নেয়। ইনসা ইচ্ছে করছে পুলের পানিতে ঝাঁপ দিতে। মইন ইনসার দিকে না তাকিয়ে, তার এক সেকেন্ড সময় না নিয়ে বলে, কাউকে পাঠিয়ে দিচ্ছি আমি। দ্রুত পায়ে হেঁটে মইন বারান্দায় পেরিয়ে দোতলায় লিভিং রুমে কাছে যায়। দেখা যায় ইনায়ার সাথে। মইন অপ্রস্তুতের মতো বলে, ওখানে যাও। ইনায়া আপু এই রূপ দেখে বিস্ময় হতবাক। ছুটে গিয়ে জলদি জলদি কুচি ঠিক করে ইনসার কোমরে গুজে হতবাক হয়ে বলে, আপু ভাইয়া করেছে এখানে? চাপা স্বরে চেঁচিয়ে বলেছে ইনায়া। ইনসা আস্তে খুব রাগ এক ন্যানো সেকেন্ডে ইনায়ার ওপর গিয়ে পড়ল কথাটি শুনে। এমনিতে যা হয়েছে তা এই গাদির জন্য হয়েছে। ইনসা নিজের ক্রোধটুকু আর সংবরণ করতে পারল না। একটা ঠাটিয়ে চর মারল ইনায়াকে। বেচারি ইনু চরের থাকা সইতে না পেরে পুলের পানিতে বলল। নিজেকে সামলে নিয়ে ইনুর গালে হাত চেপে চোখ বড় বড় করে রেখেছে ইনসাহ। ইনসাও চেঁচিয়ে উঠল, মার কেন? আমি একা খাবো? তুইও তোর ভাগেরটা খা। হন্তদন্ত হয়ে ভিতরে ছুটে যায় ইনসা। ইনায়া পুলের জলে দাঁড়িয়ে আছে রাত 1টার সময়। কিছুক্ষণ পর ওখানে প্রীতম এসেছে ইনায়াকে খুঁজতে খুঁজতে। এসে ওই অবস্থা থেকে প্রীতম বলল, সে কি পুলে কি করছো? উঠে এসো, ঠান্ডা লাগবে। দেখি হাত দাও। ওঠো। প্রীতম হাত বাড়িয়ে দিতে ইনু তার হাত বাড়িয়ে প্রীতমের হাত ধরল এবং হঠাৎ একটানে প্রীতমকেও পুলের পানিতে ফেলল। ভীষণ হতবাক প্রীতম নিজেকে সামলে নিয়ে উঠে চশমা খুলে ফেলে ইনায়ার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। ইনায়া বলল, এত রাতে ভিজে আমি একা কেন ঠান্ডা লাগাবো? তুমিও ভেজো। নতুন জামাইকে খাইয়ে বিদায় জানিয়েছে সবাই। মইন যাওয়ার সময়টিতে বারবার করে বলেছে যে কোনো অসুবিধা তাকে একটা কল করতে অনুরোধ করেছে। প্রীতম চলে গিয়েছে। এক এক করে লিভিং রুম যখন ফাঁকা হলো, আলো আর স্বামী তখনও বসে আছে চুপচাপ। সময় তখন রাত 1টা। ইনসা ঘরের ভিতরে বিছানা নিয়েছে। গায়ে বেনারসিটা খোলেনি সে। এই যে মইনের সামনে ধী থাকা, সবার সামনে এত বুঝদার সেজে থাকা মেয়েটি রাতে নিস্তব্ধতায় কেমন অস্থির হলো। কাঁথা মুড়ি দিয়ে হু হু করে কাঁদছে মেয়েটা। কেন কাঁদছে সে বুঝতে পারছে না। নিজেকে এত ব্যাখ্যা দিয়েছে, এত বোঝাচ্ছে, তবুও কেন কাঁদছে সে বুঝতে পারছে না। ক্যাচ ক্যাচ শব্দে দরজা নবঘোরা শব্দ হয়। ইনসা সতর্ক হয়। ফোপানি থামিয়ে সে দাঁত চেপে কাঁথা মুড়ি দিয়ে থাকে। কেউ তার দিকে এগিয়ে আসছে সে টের পেল। ইনসা জানে এটাকে। ইনসা চুপ হয়ে থাকে। হঠাৎ কেউ তার থেকে কাঁথা টেনে নেয়।
তার মুখটা অনাবৃত করে। ঈর্ষা সামলাতে না পেরে চোখ তুলে তাকিয়ে দেখে আলো তার দিকে তাকিয়ে আছে। মেয়ে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাওয়া মুখটা দেখছে আলো। ঈর্ষা কেমন প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছে না। একবার মন চাইছে মাকে জড়িয়ে ধরে নিজের মধ্যে জমে থাকার অভিযোগ উগরে দিতে, একবার মনে চাচ্ছে চুপ করে থাকতে। আলো চুপচাপ কাঁথা সরিয়ে এসি পাওয়ার বাড়িয়ে দেয়। ঈর্ষা নীরবতা ভেঙে বলে, বাড়াবাড়ি শেষ হয়নি তোমার? একটু না বলে ঘুমিয়েছি বলে এত শাস্তি, কান্নাকাটি, এত জেদ, এত বাড়াবাড়ি। শাস্তি কি শেষ হয়নি? আমাকে ঘুমাতে দেবে না? আলো চুপচাপ দেখছে মেয়েকে। ঈর্ষা বলে, মামা যাও, ঘুমাবো আমি। আলো নড়ে না জায়গা থেকে। ঈর্ষা বলে, হোয়াট, কেন এসেছো? এটা আবার কেমন বাড়াবাড়ি? আলো একবার দরজার দিকে তাকিয়ে মেয়েকে কাঁপা কাঁপা গলায় বলে, আরেকজন এসেছে বাড়াবাড়ি করতে। ঈর্ষা ঘাড় ঘুরে দরজার দিকে তাকায়। স্বামী ধীরে ধীরে তার ঘরে প্রবেশ করে। ঈর্ষা ঝাপসা চোখে তাকিয়ে আছে পাপার দিকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, সে তো চুপ করে থাকো না, শাস্তি দাও না, ক্ষমা করো, তবে কেন এসেছো? স্বামীন গিয়ে মেয়ের পাশে বসে মেয়েকে টেনে বুকে নেয়। ঘটনা আকস্মিকতায় চমকা ঈর্ষা। পাপার বুকে মাথা ঠেকিয়ে তার সে বাঘারা। স্বামীন মেয়েকে পরম মমতায় আলগি নিয়ে বলে, আমি ভীষণ স্বার্থপর মাম্মা, আমি ভীষণ স্বার্থপর। আমি আমার ব্যথা নিয়ে এতটাই ব্যথিত ছিলাম, আমি আমার আম্মাকে কষ্টকে দূর করার ফুরসত পেলাম না। ইহাল্লাহ! ঈর্ষা ভীষণ আশ্চর্য হলো। ঠোঁট কাঁপছে, গলা ধরে আসছে তার। স্বামী হু হু করে কেঁদে ওঠে, আম্মা তুমি মোটেও ব্যর্থ নাও। আমি আমার আম্মাকে তখনও গর্ব করেছি, কখনো করি? একটু অভিমান হয়েছিল আম্মা, তুমি ধরে নিয়ে আমি তোমাকে ভালোবাসি না। মুখ ভরে নিয়েছি। ঈর্ষা দু চোখ বেয়ে দর দর করে পানি ঝরছে। দুহাতে পাপার গলা আলগি ধরে ভীষণ কাঁদছে স্বামীন। আলো দূরে দাঁড়িয়ে দেখছে বাপ বেটিকে। সে কাছে আসছে না। তীব্র অপরাধ বোধে ভুগছে। দূরে দাঁড়িয়ে দেখছে মেয়েকে। স্বামীন বলতে থাকে, ভুল তুমি করেছো, সে ভুল। আর যাই হোক, আমার প্রতি আমার ভালোবাসা শেষ করার সামর্থ্য রাখে না। একটু থেমে বলে, তুমি কিভাবে আমাকে কথা শোনালি লিভিং রুমে আম্মা? আমার কলিজাটা যে ছিঁড়ে যাচ্ছে। আয় হায়, আমার জীবনের সব থেকে বড় পাওয়া আমার আম্মা আমাকে ভুল বুঝছে। আমি নাকি তাকে ভালোবাসি না, তার থেকে মুখ ফিরে নিয়েছি। এইটুকু বলে স্বামীন বলে, ভীষণ লজ্জা লাগছিল আম্মা, যখনই তোমার সাথে দেখা হয়েছিল ভীষণ লজ্জা লাগছিল। আমি ভেবেছিলাম আমার মেয়ে আমাকে একজন অপরাধী তো ভাবি। আর স্বামীনকে কিছু বলতে না দিয়ে ঈর্ষা হাউমাউ করে কেঁদে গিয়ে বলো, আমি তোমার আর আম্মার সম্পর্কে ভীষণ শ্রদ্ধা করি পাপা, ভীষণ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। আর বাড়াবাড়ি মাম্মাকে, যে সবসময় কাকের মতো কাকা করে আমার সাথে, আমাকে একটু বোঝে না, তাকে ভীষণ ভালোবাসি। আলো মেঝেতে বসে কাঁদছে। লজ্জা, ভীষণ লজ্জা হচ্ছে তার। ঈর্ষা মাথা তুলে দেখল মাকে। পাপাকে ছেড়ে এসে মাম্মার হাত ধরে টানছে বলছে, এই ওঠো, এটা আবার কেমন বাড়াবাড়ি, ওঠো তুমি। মাকে টেনে নিয়ে পাপার পাশে বসে ঈর্ষাও একসাথে দুজনকে আলগে ধরে অযথা হাউমাউ করে কাঁদতে থাকে। কিছু বলে না। আলো বাচ্চাদের মতো কেঁদে বলে, আমার মা, আমি তোমাকে বুঝতে অপারগত, আমি সত্যি খুব খারাপ মা, আমার আম্মা। ঈর্ষা মায়ের বুকে মাথা গুজে কাঁদছে। বাঁধ ভাঙা কান্না। এখানে তিনজন ব্যক্তি, কেউ কাউকে কান্না থামাতে বলছে না। স্বামীর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমরা দুজনে তোমার কাছে অনেক অনেক সরি, অনেক অনেক সরি। তুমি আমাদের স্বস্তি আম্মা, তুমি সত্যি আমাদের স্বস্তি। নাক টানে ঈর্ষা মায়ের বুকে মাথা রেখে স্বামীর হাত শক্ত করে যখন সহজ হলো অভিমানের পাহাড় ভাঙতে বলল, হয়েছে, জুতা মেরে আর গরুদান করতে হবে না। একটা লোক যার সাথে তখনও বিয়ে হয়নি আমার,
সে তোমাদের কাছে আমার থেকেও বেশি প্রিয়। তার সামনে আমাকে বকাঝকা করে এখন লুকিয়ে আমাকে আদর দেখাতে এসেছ। স্বামীর মেয়ের কথা মেলান হাসে। স্ত্রী থেকে মেয়েকে টেনে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে তার ফোনটা তুলে মঈনকে কল করে। এত রাতে স্বামীর কল পেয়ে মঈন ভীষণ রকম অবাক। ভেবেছে কোনো বিপদ আপদ হলো কি না। অস্ফুট বলল, বাবা। মঈনকে কিছু বলতে না দিয়ে স্বামীন ধরা গলায় বলল, আমার মেয়ে আমার কাছে স্বস্তি মঈন। সে কখনোই ব্যর্থ মেয়ে নয়, কখনোই না। আমাকে যদি সৃষ্টিকর্তা বারবার সুযোগ দিত, আমি সব সময় আমার এই মেয়েকে, এই স্বভাবের মেয়েটাকে চাইব। আমার মেয়ে কখনো অযোগ্য নয়। শুনেছ তুমি মঈন? মঈন ভীষণ রকমের অবাক। অস্ফুট বলল, জি বাবা, কিন্তু এসব কথা? স্বামী পুনর্বার বলল, এবং আমার মেয়ে আমাদেরকে ভীষণ বোঝে মঈন। ও ওর মাম্মা পাপাকে ভীষণ বোঝে। তুমি শুনেছ? বাবা, কিছু হয়েছে? আপনি ধীরে কথা বলুন। স্বামীন বলে, রাখছি, ভালো থেকো। কল কাটে। মঈন বোকার মতো ফোনের দিকে তাকিয়ে আছে। ফোন কেটে ইনশাকে আলগে ধরে স্বামীন বাপ বেটি পালা করে কাঁদছে। আলো ওদের আর বিরক্ত করে না, তাই উঠে দাঁড়ায়। স্বামীন আর ইনশা একই সাথে আলোর হাত টেনে ধরে। ইনশা বলে, যেও না মাম্মা, তুমি পাশে বসে থাকো। আলো হু হু করে কাঁদছে। ইনশা দুজনকে ধরে রেখে বারবার বলছে, 6টা বছর মাম্মা, বাবা, 6টা বছর আমি খুব কষ্ট পেয়েছি জানো। নিজেকে এই শতাব্দীর চূড়ান্ত নির্বোধ মেয়ে হিসেবে দেখে খুব কষ্ট পেয়েছি। আর কি করলাম আমি এই সময়টিতে যে দুজনকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, তাদেরও নিজের কথা আঘাতে জর্জরিত করে আগেই ভেঙে দিয়েছি। তবে মাম্মা, আমি এসব ইচ্ছে করে করি না। আমি সব সময় চাই তোমাকে, বাবাকে ভালো রাখা। সব সময় চাই। তোমরা আমাকে বোঝো না, এটা ভেবে আমি ইচ্ছে করে করি উল্টো পাল্টা। আমি কেন এত লাঞ্ছিত হচ্ছি আমি বুঝতে পারছি না মাম্মা। আলো ইসিকে টেনে বুকে নিল। মেয়ে দুগালে চুমু খেয়ে তাকে পাগলের মতো হাহাকার করতে থাকে। আমি খুব সরি মাম্মা, খুব সরি, কিন্তু মাম্মা, আমি আমার একটা মেয়ে। তুমি তোমার পাপার আমানত, আমার জান তুমি। জীবনে অতি কষ্টে লাঞ্ছনার সময়গুলো আমি তোমার মুখের দিকে চেয়ে নিঃশ্বাস নিয়েছি। আমি কোনো কিছুর বিনিময়ে তোমার দুরবস্থা দেখতে রাজি নই, একদমই নই। কিন্তু আম্মা, সবশেষে খুব ব্যর্থ লাগছে। ক্ষমা চাই আম্মা, আমি তোমাকে ভাঙতে চাইনি, আমি ভাঙতে চাইনি। তুমি মাকে ক্ষমা করো। ইনশা কাকে রেখে কাকে জড়িয়ে ধরে কাঁদবে বুঝতে পারছে না, শুধু কেঁদেই চলেছে তিনজন। হঠাৎ বাইরে মৃদু শব্দ হতে ইনশা মাথা তুলল। বলো, কে ওখানে? কে? ইহান দরজায় এসে দাঁড়ায়। ইনশা বলে, আর ভাবছিলে দাদান, ব্যাড ম্যানার্স। ইহান ম্লান হেসে এগিয়ে গিয়ে ওদের তিনজনের মুখোমুখি হয়ে বসেছে। ইনশা পাপার বুকে মাথা রেখে ইহানের দিকে তাকিয়ে আছে। ইহান বলতে লাগলো, তোমরা সবাই সবার ভুল স্বীকার করছিলে। আমারও তো ইসির কাছে সরি বলার আছে। ইনশা বুঝতে পারছে না ইহানের কথা। ইহান বলতে লাগলো, ইসি, আই এম সরি দাদান, তোকে আজ খুঁজতে না পেয়ে আমি ভুয়া ম্যানসলে চলে গিয়েছিলাম খুঁজতে। ইনশা কান্না থামে চূড়ান্ত হতবাক হয়ে দাদানকে দেখে। ইহান বলে, তুই আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারিস, তোকে ভুল বোঝার জন্য। আমিও তোর ব্যর্থ দাদান। ইনশা আর কিছু বলল না, কোনো প্রতিক্রিয়া দেখালো না। দরজার কাছে তখন বাড়ির সবাই এসে ভিড় জমিয়েছে। ইনশা নিচে রাখ দেখে বলল, তোমরা সবাই এলে জুতো মেরে গরু দান করতে। মা, তোর ঘরে তোর ট্রাভেল ব্যাগ একটা এলোমেলো পড়ে আছে, আরেকটা নেই, তোর আইডি কার্ড নেই। আমরা ওই সময় কি আর ভাবতাম বল। ঋতু কাঁদে আর বলে। ইনশা বলে, আম্মা ঠিক নেই, তোমাদের উচিত ছিল তাকে বোঝানোর, তোমরা উল্টো উস্কাচ্ছ। আর ওই ইনু, ও যেন আমার চোখের সামনে না আসে কয়টা দিন। ইয়ানা দূরে দাঁড়িয়ে
ভেজা চোখে মাথা নিচু করে আছে। একে একে ঘরের মধ্যে প্রবেশ করলো সবাই। ইনসা বলল, এই যাও তো, তোমাদের এত আদর এখন ভালো লাগছে না। মাম্মা না হয় মারলো আমাকে, তোমরা কিভাবে চুপ করে দেখেছ? খুব কষ্ট দিয়েছ তোমরা আমাকে। তোমরা খুব খুশি হয়েছ না আমাকে অপদস্থ হতে দেখে? আমি বোঝা হয়ে গিয়েছি সবার, তাই না? যাও। ইসমাম এসে বসলো খাটের এক কোণে। মইনকে কল করলো সে। মইন কলটা রিসিভ করতে ইসমাম বলল, মইন, আঙ্কেল শামীম বাবা ঠিকই আছে। মইন, আমরা আমাদের সব থেকে মূল্যবান একটা রত্নকে তোমাকে দিয়েছি, তুমি নিশ্চয় জানো। জি আঙ্কেল জানি। বাড়ির পরিস্থিতি ঠিকঠাক? ইসমাম তার জবাব না দিয়ে বলে, সে আমাদের বোঝা নয় মইন, কখনোই না। বুঝতে পেরেছ? মইন ভীষণ অবাক হচ্ছে তার শ্বশুরদের কাণ্ড দেখে। সে অস্ফুট বলল, জি পেরেছি। আচ্ছা রাখছি, ভালো থেকো। এবারও কল কাটার পর মইন বোকার মতো ফোনের দিক তাকিয়ে থেকে কিছুক্ষণ, তারপর দ্রুত ইহানকে কল দেয়। ইহান কলটা রিসিভ করতে বলে, ইহান কি হয়েছে? মইন, সবাই একটু চিন্তিত তো, তাই তোমাকে ফোন করেছে, ক্ষমা করো। এমনিতে সব ঠিকঠাক। আর ইসি? মইন জানতে চায় সেও ঠিক আছে। ইসির প্রতি মইনের উদ্বেগ ইসি শুনল। কল কাটার পর সে বলে, এই তো তোমাদের আদরের জামাই, যাকে তোমরা ভীষণ পছন্দ করো। সে কি করেছে? মামা জেদ দেখিয়ে বিয়ে দিতে চেয়েছে, আমিও জেদ দেখিয়ে বিয়েতে মত দিয়েছি, আর তোমাদের সন্টু মন্টু ভদ্রলোক জামাই চুপচাপ বিয়ে করে নিল। ওই পরিস্থিতিকে শক্ত হয়ে বলতে পারলো না সে আমাকে ট্রাস্ট করে, সে নাকি এই পরিবারের ছেলের মতো। তাই সেও বিশ্বাস করে আমি পালিয়ে যাওয়ার মতো মেয়ে। আমি কাকে রেখে কাকে দোষ দেব? ইয়ান অবাক হয়ে তাকিয়ে আছে ইনসার দিকে। বলো বোকা তুই পালিয়ে যেতে পারিস এটা ভেবে কেউ কেন তোকে বিয়ে করে নেবে? উল্টো তুই এমন মেয়েই নোস। এমন বিশ্বাস ঢুকেছে বলেই তো ও তোকে বিয়ে করে নিয়েছে নির্দ্বিধায়। ইনসা চুপ হয়ে যায়। পাপাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শরীরে ভার ছেড়ে দিয়ে বাড়ির সবাইকে শুনিয়ে বলে, হ্যাঁ, কি মহান দেখলে, এত কিছুর পরও বিয়ে করে নিল আমাকে। শামীম ম্লান হাসল। মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, মইন তোমাকে অনেক আগে থেকে পছন্দ করে আম্মা। আমি রাত জেগে জেগে গল্প বানাচ্ছি আর আপনারা গল্প ঠিকই পড়েন, কিন্তু গল্পের কোনো ভালো কমেন্ট করেন না, তাই আমি আপনাদের সাথে রাগ করলাম। এই গল্পের নতুন পর্বগুলো যদি আমি আমার আশানুরূপ রেসপন্স না পাই, তাহলে এই গল্পের নতুন পর্ব আমি শেয়ার করব না।